আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। দাঁড়ান আমি একটু স্ক্রিনটা শেয়ার। কতটুকু পড়াইছিলাম বলেন দেখি। কতটুকু পড়িয়েছিলাম আপনাদেরকে বলেন তো। 7 নম্বর প্রশ্ন পড়াইছেন মেন ক্রিয়া আর এক্স ক্রিয়া। আজকে 8 পড়াইবেন। 8 ক্লাস নিচ্ছি আমি। তুমি রেখে দাও, আমি ক্লাস নিয়ে আসতেছি। কত নিচে। সংবিধিবদ্ধ আইন, মূল আইন। এটা আপনাদেরকে আমি পড়াইছিলাম, এই এসে পড়াই নাই, কিন্তু অন্য কোন সাবজেক্টে পড়াইছিলাম। আমি আজকে আপনাদের কাছ থেকে শুনবো, দেখি কারা ধরবো। তো বাংলাদেশ সংবিধানে পড়াইছিলেন ম্যাডাম? পড়াইছি, যেটাই তো বললাম এটা পড়াইছিলাম। কারে ধরে আপনার নামটা কি যে বললেন? আপু শাহিন আক্তার। বলেন দেখি সংবিধিবদ্ধ আইনটা কি, মূল আইন এবং পদ্ধতি আইনগত আইন কি বলেন। আমি পড়াবো, আমি জাস্ট দেখি আপনারা সংসদ মানে কর্তৃক একটা আইন। জিনিসটা কি বলেন। বলেন এটা হচ্ছে সংসদ কর্তৃক প্রণীত এবং অনুমোদিত একটি লিখিত আকারের একটা আইন। একটু অনেক আগে পড়ছিলাম, একটু কম মনে পড়ছে। ধারণা দেন কি মানে জিনিসটা কি। স্যার সংবিধিবদ্ধ আইন হচ্ছে স্যার পার্লামেন্ট কর্তৃক প্রণীত যে সমস্ত আইন, ওইগুলাকে সংবিধিবদ্ধ আইন বলা হয় স্যার। আচ্ছা, তাহলে মূল আইন আর পদ্ধতিগত আইনের পার্থক্যটা মানে আগে তফাৎটা কি বলেন দেখি। মূল আইন হচ্ছে স্যার পদ্ধতিগত আইন হচ্ছে যেমন যে আইনটা প্রয়োগের সিস্টেমটা যে আইনে বর্ণনা করা থাকে এটা পদ্ধতিগত আইন, আর এই প্রয়োগের মেইন থিমটা যে আইনে থাকে ওইটি হচ্ছে আপনার মূল আইন। কিরকম উদাহরণ দেন। যেমন স্যার ফৌজদারি কার্যবিধি এটা একটা পদ্ধতিগত আইন, কিন্তু দণ্ডবিধি আইন এটা একটা মূল আইন। আচ্ছা, তাহলে মূল আইনে কি থাকতেছে? স্যার মূল আইনে একটা চূড়ান্ত নির্দেশনা থাকতেছে, আর পদ্ধতিগত আইন এটার ওই চূড়ান্ত নির্দেশনাটাকে প্রয়োগ করার পদ্ধতি বর্ণনা করা থাকতেছে। আচ্ছা, আমি যখন একটা ক্রিমিনাল মামলা দায়ের করব তখন সেই ক্ষেত্রে কি হবে? আপনি ওইটার অপরাধের ধারাগুলো নিবেন স্যার আপনি মূল আইন থেকে, আর ওই ধারাটা আমি ধরেন একটা চুরির মামলা দায়ের করব, তাহলে আমি ধরেন একটা চুরির মামলা দায়ের করব, ঠিক আছে? তাহলে চুরির মামলাটা আমি কোন আইন, অর্থাৎ মূল আইন যে বললেন বুঝলাম, কোন মূল আইনটা ফলো করব, আর হচ্ছে পদ্ধতিটা যে নিব যে কিভাবে কিভাবে মামলাটা করতে হয়, এই পদ্ধতিটা আমি কোত্থেকে নিব বল। স্যার চুরির মামলা দায়েরে স্যার আপনি দণ্ডবিধি থেকে অপরাধের বিষয়টা নিবেন, যেটা কত ধারা অনুযায়ী অপরাধটা সিলেকশন হবে, আর এটা প্রয়োগের জন্য ফৌজদারি কার্যবিধি 1898 ব্যবহার করবেন স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, তাইলে মূল আইন এবং পদ্ধতিগত আইন হচ্ছে আপনার মূল আইনে হচ্ছে অপরাধের যে বিষয়বস্তুটা, অপরাধটা কি, অর্থাৎ কোন কাজটা করলে এটা অপরাধ হবে, কোন কাজটা করলে অপরাধ হবে না, এই জিনিসটাকে আপনার বোঝাচ্ছে। আর হচ্ছে আপনার শাস্তি, এর শাস্তিটা কি, মানে এখানে জাস্ট আপনাকে ধারণা এবং শাস্তিটা দেখাচ্ছে। মূল বিষয়টা স্যার ওই মূল আইনে চুরি করলে
But মানে procedure- কোন বিষয়টাকে চুরি বলা হয় হ্যাঁ এইটাই। এবং কত দ্বারা এই চুরিটাকে সংজ্ঞায়িত করা হয়েছে, এইটা মূল আইনের বিষয়। আর এই চুরকে শাস্তি পর্যন্ত পৌঁছাইতে গেলে আমার পদ্ধতিগত আইনের দরকার। পদ্ধতি ব্যবহার করতে হবে। ভেরি গুড। আমরা এই চোরকে শাস্তি পর্যন্ত নিয়ে পৌঁছাইতে গিয়ে পদ্ধতিগত আইনটা দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা পদ্ধতি। তাহলে আমরা কি বুঝলাম? মূল আইন মূল হচ্ছে আইনে আপনার মূল ওই বিষয় যেখানে উল্লেখ থাকে, আর পদ্ধতিগত আইন হচ্ছে পুরো পদ্ধতিটা যেখানে প্রসিডিউরটা যেখানে উল্লেখ করা হয় উল্লেখ করা সেটা থাকবে। হচ্ছে পদ্ধতিগত আইন। ওই যে মূল আইনে হুম, ওই নাগরিকের অধিকার কর্তব্য তার অপরাধের বিষয়টা নির্ধারণ করা হয় মূল আইনে। আর পদ্ধতিগত আইনে ওই মূল আইনকে ইয়ে করে উদ্দেশ্য করে কোন পদ্ধতি অবলম্বন করে তাকে কোন শাস্তি দেওয়া যায় সেটাই নির্ধারণ করা হয় পদ্ধতিগত আইনের দ্বারা। হ্যাঁ very good. সেটাই। তাহলে আসেন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখবো সংবিধান আইনটা কি। সংবিধিবদ্ধ আইন মানে হচ্ছে স্ট্যাচুটরি ল, অর্থাৎ এই স্ট্যাচুটরি লটা হচ্ছে এমন একটা আইন যা কোনো দেশের আইন প্রণয়নকারী সংস্থা যেমন সংসদ বা আইনসভা কর্তৃক প্রণীত বা অনুমোদিত হয়। এটা লিখিত আকারে থাকে এবং জনগণের জন্য এটা বাধ্যতামূলক। মানে হচ্ছে এটা হচ্ছে আপনার এমন একটা আইন যা কোনো দেশের আইন প্রণয়নকারী সংস্থা যেমন সংসদ সদস্যরা, তারপর কোনো আইনসভা, ঠিক আছে, এদের মাধ্যমে আইনটা তৈরি হয়েছে অথবা অনুমোদিত হয়েছে, ঠিক আছে। এবং এটা অবশ্যই লিখিত আকারে থাকে এবং জনগণের জন্য এটা বাধ্যতামূলক। যেমন ফৌজদারি কার্যবিধি, এটা লিখিত আকারে, ঠিক আছে। ক্রিমিনাল যতগুলো ল আছে, যতগুলো আইন আছে, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে অনুমোদিত যতগুলো আইন আছে প্রত্যেকটা আইন বই আছে আলাদা, গ্যাজেট আছে আলাদা, অর্থাৎ লিখিত আইন। তাহলে এই যে লিখিত আইনটা, এই লিখিত আইনটাই হচ্ছে আমার কি স্ট্যাচুটরি ল, এবং এটা হচ্ছে জনগণের জন্য বাধ্যতামূলক, মানে জনগণকে এটা মানতেই হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার স্ট্যাচুটরি ল, সরি হ্যাঁ স্ট্যাচুটরি ল বা সংবিধিবদ্ধ আইন। তাহলে সংবিধিবদ্ধ আইনের বৈশিষ্ট্যগুলা কি দেখেন। এটা হচ্ছে লিখিত রূপে প্রণীত, প্রথমেই বললাম এটা সবসময় লিখিত হবে, অর্থাৎ লিখিত আকারে এটা প্রণীত হবে, এবং সাধারণত একটি গ্যাজেট আকারে এটা প্রকাশ হবে, অর্থাৎ অফিসিয়াল গ্যাজেট আকারে এটা প্রকাশিত হবে, যাতে জনগণ কি হয় এই সম্পর্কে অবগত হয়। অর্থাৎ জনগণ যাতে দেখেন, মৌখিক যে আইনগুলো থাকে এগুলো আপনার ক্ষণে ক্ষণে যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, কিন্তু লিখিত যে আইন, লিখিত যে ডকুমেন্ট, এটা কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তিত হতে পারে না। এখন ধরেন মৌখিক আইনের ক্ষেত্রে অনেক সময় যদিও এটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে যেহেতু এটা লিখিত নাই কোনো জায়গায়, তো যে কোনো সময় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনি এটা পরিবর্তন করতে পারেন। আর অসুবিধাটা কি, যেহেতু এটা লিখিত নাই তাই অনেক সময় বিচারক বলেন আর তারপরে হচ্ছে সাধারণ জনগণ বলেন, এমনকি আইনজীবী বলে, অর্থাৎ আইনের যারা কর্মকর্তা তারা কি করে এটার ভুল ব্যাখ্যা প্রদান করে, অর্থাৎ নিজেকে জিতানোর জন্য, নিজে যাতে মামলায় জিতে যায় বা নিজে যাতে ব্যাখ্যা বা যুক্তিতর্কে জিতে যায় সেটার জন্য এই আইনের অনেক ভুল ব্যাখ্যা করে। যেহেতু এটা লিখিত নাই কাজে দেখানোর কোনো প্রয়োজন হচ্ছে না, সো নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে থাকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে এটা একটা খারাপ দিক। তো যেহেতু সংবিধিবদ্ধ আইনটা আপনার অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে প্রণয়ন করা হয় এবং এটা লিখিত থাকে, তো এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এটার আপনার কোনো ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে, এবং এটা জনগণ মানতে বাধ্য। তার একটা জিনিস মনে রাখবেন, জনগণ ওই জিনিসটাই মানতে বাধ্য হবে যে জিনিসটা আপনার ডকুমেন্টারি থাকে, ঠিক আছে। যেমন ধরেন আপনি আপনার জায়গা বলতেছেন এই জায়গার দাগ নাম্বার এটা আমার, কিন্তু লিখিত আকারে নাই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরেকজন যার বিরুদ্ধে আপনি মামলাটা সাজাইছেন, ঠিক আছে, তার কাছে কিন্তু লিখিত আকারে সমস্ত ডকুমেন্ট আছে। তাহলে এখানে আপনি যতই কথা বলেন না কেন, ডকুমেন্ট যেহেতু আপনার পক্ষে নেই, আপনার কিন্তু রায় হবে না, ঠিক আছে, আপনার পক্ষে রায় হবে না, অর্থাৎ আপনি সন্তুষ্ট হলো না। তো এইটাই আসলে মূলত এখানে বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ জি স্যার। জি ম্যাম। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ দ্বারা গৃহীত এই ধরনের আইন সংসদ বা জাতীয় পরিষদের মতো সংবিধান স্বীকৃত সংস্থা দ্বারা প্রণীত, অর্থাৎ এই যে স্ট্যাচুট আমি আগেই বলছি আপনাদেরকে, এই আইনগুলো রাষ্ট্র কর্তৃক অনুমোদিত আইন, ঠিক আছে, এবং হচ্ছে আপনার কি লিখিত আকারে থাকে। তার মানে যেহেতু রাষ্ট্র কর্তৃক অনুমোদিত আইন এবং লিখিত আকারে থাকে, সো এটা যেন তেন আপনার ব্যক্তির মাধ্যমে কিন্তু এটা প্রণয়ন করা হবে না, ঠিক আছে। সাধারণত সংসদ সদস্য অর্থাৎ যে কোনো সংস্থা
আইনসভা, রাষ্ট্রপতির মাধ্যমে এটা প্রণীত, অর্থাৎ একটা দেশের গুরুত্বপূর্ণ সংস্থা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দ্বারাই এটা অনুমোদিত বা প্রণীত হয়ে থাকে। এই কারণেই জনগণের উপর এটা এত বেশি বাধ্যতামূলক। ঠিক আছে, আমি একটা লাইন যুক্ত করব স্যার, অনুমতি দিলে। বলেন। এই আইনটা এমন হইতে হইব যেটা যাহার রূপটা সার্বভৌমের আদেশের মতো মনে হয়, যে এটা একটা সার্বভৌমের আদেশ। এক্স্যাক্টলি ঠিক বলছেন। আচ্ছা, আর এটা এই যে বললাম সবার জন্য বাধ্যতামূলক। আচ্ছা, পরিবর্তনযোগ্য, এই আইনটাও একদম লিখিত হয়ে গেছে জন্য যেটা কখনো পরিবর্তন করা যাবে না, সংশোধন করা যাবে না, বাতিল করা যাবে না, বিষয়টা তা না। অবশ্যই এটা সংশোধন করা যাবে। যেমন দেখেন বর্তমানে 2025 সালে জুলাই বিপ্লবের পরে কিন্তু আমাদের আপনার সিআরপিসি, সিপিসি সহ নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ অনেকগুলো আইন কিন্তু সংশোধিত হয়েছে। যদিও প্রত্যেকটা আইন আপনার লিখিত এবং অনুমোদিত ছিল, কিন্তু তারপরেও কিন্তু এগুলোকে পরিবর্তন বা সংশোধন করা হয়েছে। কেন করা হয়েছে? জনগণের স্বার্থে, নাগরিকের স্বার্থে, বর্তমান পরিস্থিতির স্বার্থে। 1898 সালে আমাদের পৃথিবী যেরকম রেসপন্স করত, এখন তার থেকে আরো বেশি রেসপন্স করতেছে। এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে, আমরা ঘরে বসে টেকনোলজির মাধ্যমে সবকিছু করতে পারতেছি, যেটাকে 1898 সালে আমরা করতে পারতাম না। সেই জায়গায় সেইখান সময়টাতে আমাদের টেকনোলজি তো দূরের কথা, আমাদের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ ছিল, তাই না? আচ্ছা, তো ওই 1898 সালের আইনের সাথে বর্তমান পরিস্থিতি কি মিলে, খাপ খায়? বলেন, খাপ খায় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই আইনটা সংশোধন করতে হবে। এখন 2025 সালে এসে যেখানে আমরা সব দিক দিয়ে আগায় গেছি, সব দিক দিয়ে আমরা টেকনোলজি বেসড হয়ে গেছি, সেই জায়গায় যদি আমরা এখনো সেই আইন ওই 1898 সালে পড়ে থাকি, তাহলে অর্থাৎ 100-200 বছর আগে পিছায় থাকি, পড়ে থাকি, তাহলে সেক্ষেত্রে হবে না। তো যেখানে আমরা সব দিক দিয়ে আপনার আগায় গেছি, নিজেদেরকে ডেভেলপ করছি, সেই জায়গায় বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা এখনো সে 100 বছর আগে পড়ে আছি, তাহলে সেই ক্ষেত্রে তো এই জিনিসটা হচ্ছে না, তাই না? তো এখন আমি চাইলে সেটা অবশ্যই পরিবর্তন করতে হবে। তবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু এটা লিখিত আইন, তো এটাকে আপনার পরিবর্তন করতে হইলে ওইভাবেই পরিবর্তন করতে হবে। ওইভাবেই পরিবর্তন করতে হবে মানে হচ্ছে আপনাকে অনুমোদন প্রাপ্ত করেই আবার কি করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ সেই সংশোধিত আপনার সংস্থা, ঠিক আছে, আইনসভা, রাষ্ট্রপতি, ওনাদের অনুমোদন নিয়ে তারপরে আপনাকে আইনটা পরিবর্তন করতে হবে, তার আগে পারবেন না। যেমন আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ আপনি জনস্বার্থে সবার জন্য করতেছেন, যে আপনার কাছে মনে হচ্ছে যে এই ধারাটা চেঞ্জ করা দরকার, পরিবর্তন করা দরকার, তাই বলে যে আপনি নিজের থেকে পরিবর্তন করে ফেলবেন, বিষয়টা তা না। আপনাকে কি করতে হবে, আপনি যদি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও হয়ে থাকেন, তবু আপনাকে সেটা পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন করার কিছু প্রসিডিউর আছে। আমি যখন একটা আইনকে পরিবর্তন করতে যাব, সংশোধন করতে যাব, একটা আইনের সিম্পল একটা ধারায় যদি আমি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাকে সুপ্রিম কোর্টে কি করতে হবে, আমাকে কিন্তু রিট দায়ের করতে হবে, রিট আবেদন করতে হবে। রিট দায়ের করার পর, রিট আবেদন করার পর, তখন তারা মানে বিচারপতি মহোদয় তারা যখন আমাদের এই সেকশন এবং রিট করার পরে আমরা যদি সেই রিটের সাপেক্ষে আমরা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারি আমাদের ব্যাখ্যাটা, যে জনগণের কোন দিক দিয়ে সুবিধা হচ্ছে, কোন দিক দিয়ে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, এবং এই আইনটা নিয়ে আসলে আমাদের কোন কোন দিকে বেনিফিটেড হচ্ছে, কোন দিকে আমাদের মানে অসুবিধার থেকে সুবিধাটা বাড়তেছে, আপনি যদি সঠিকভাবে ব্যাখ্যা প্রদান করতে পারেন, শুধুমাত্র তখনই কিন্তু এটা আপনার আইনটা স্বীকৃত বলে গণ্য করা হবে। সো এটার একটা প্রসিডিউর আছে, আপনি চাইলেই কিন্তু সেটা সংশোধন বা অনুমোদন করতে পারেন না। যেই ক্ষেত্রে আপনার মৌখিক যে আইনগুলো, এইগুলো কিন্তু আপনি যে কোনো সময় সংশোধন করে ফেলতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? ম্যাম, এখন তো সংসদ যেহেতু নাই, এখন ওই সংশোধন করতে হলে বা ওইটা পরিবর্তন আইনসভা বা রাষ্ট্রপতি। আইনসভাও এখন ওভাবে নাই, এখন হচ্ছে রাষ্ট্রপতি। হ্যাঁ, যেমন এই যে রিসেন্টলি আমাদের সিপিসি সিআরপিসি সংশোধন হয়েছে, এখানে কিন্তু একটা বারের জন্য
আপনার লেখা হয়নি, এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে যে আপনার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স মনে রাখবেন, অধ্যাদেশ। অর্ডিন্যান্স থাকবে তখন অধ্যাদেশ থাকবে। এটা রাষ্ট্রপতির অধ্যাদেশ, যখন অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে প্রকাশ পাবে তখন সেটা আইন। আর অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে প্রকাশ পাইতে হলে আপনার সংসদ সদস্যদের অনুমোদন লাগবে, ঠিক আছে? এখন যেহেতু আমাদের দেশে সংসদ সদস্য নাই, সংসদটা নাই, তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এটা কিন্তু আইন বলা যাবে না, অর্থাৎ যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি চাইলে এটাকে আবার পরিবর্তন করে ফেলতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু আইনে পুরোপুরি পরিণত হয় নাই, এটা হচ্ছে আপনার অধ্যাদেশ, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বুঝলাম, সংবিধিবদ্ধ আইন বা স্ট্যাচুটরি লয়ে আপনার কি আছে, গুরুত্ব অপরিসীম, এটার তাৎপর্য অনেক বেশি, ঠিক না? আচ্ছা, উদাহরণগুলো কি দেখেন, দণ্ডবিধি আইন, শ্রম আইন, তথ্য প্রযুক্তি আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এগুলো সবগুলাই হচ্ছে আপনার কি সংবিধিবদ্ধ আইনের উদাহরণ। দেখেন, সংবিধিবদ্ধ আইন তাহলে রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটি সমাজের শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। কেন সাহায্য করে বললাম, বুঝি আপনার যেহেতু এটা লিখিত থাকে, হ্যাঁ, সেহেতু এটার মর্মটা বেশি, জনগণ এটা মানতে বাধ্য, ঠিক আছে? এবং একটা আইন তখন লিখিত আকারে প্রকাশ করা হয় যখন নাকি সেই আইনটাকে অনেক বেশি পর্যালোচনা করা হয়, অনেক বেশি আলোচনা করা হয়, ঠিক আছে? ধরেন আপনি একটা কথা চিন্তা করছেন, আমি আমার সাথে শেয়ার করছেন, তাহলে দেখেন আপনি আপনার চিন্তাধারার সাথে আমি যদি একমত হইলাম, তারপরও আমি আপনাকে সাজেস্ট করলাম আরো একটু ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য। তাহলে এরকম করে 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন এরকম ভাবে যখন একটা বিষয় আলোচনা করার মাধ্যমে যখন সেটার সিদ্ধান্ত নেওয়া হবে, স্বাভাবিকভাবে একজন যে সিদ্ধান্তটা নিছিল 10 জনের আলোচনার পরে সেই সিদ্ধান্তটা নেওয়া হলে সেটার কার্যকারিতা বেশি থাকবে, ঠিক কিনা? এবং তখন সেটা আইন হিসেবে পরিণত হলে সেটা আপনার একটা কি বলবো এটাকে ভ্যালু থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? একটা জিনিস মনে রাখবেন, ভ্যালুয়েবল যদি না হয় আইন, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ আপনার কথাটা, আইন কথাটা বাদই দেন, আপনার কথাটা যদি ভ্যালুয়েবল না হয়, আপনি যে কথাটা বলতেছেন সেটাই যদি ভ্যালুয়েবল না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কথার কোনো দাম থাকবে না, তো কেউ কিন্তু আপনাকে পাত্তা দিবে না, থাকবে না। স্ট্যাচুটরি, হ্যাঁ, স্ট্যাচুটরি ল বা সংবিধান আইন, সংবিধিবদ্ধ আইনটারও ভ্যালু আছে দেখে জনগণ এটা মানতে বাধ্য, ঠিক আছে? জনগণ ওইটাই মানতে বাধ্য হয় যেটা ভ্যালুয়েবল বিষয়, বুঝতে পারছেন? এইটি এই জন্য বলা হয়েছে সংবিধিবদ্ধ আইনটা রাষ্ট্র পরিচালনায় একটি অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল আইন এবং পদ্ধতিগত আইনের মধ্যে তফাৎটা। তাহলে মূল আইন এবং পদ্ধতিগত আইন কি অলরেডি তো বললেনই। মূল আইনটা কি? মূল আইন হচ্ছে আপনার নাগরিকদের অধিকার, কর্তব্য, হ্যাঁ, অপরাধ সংক্রান্ত বিষয় এগুলো নির্ধারণ করে, শাস্তি কি হবে সেটা নির্ধারণ করে। আর পদ্ধতিগত আইন হচ্ছে আপনার আদালতে মামলাটা কিভাবে আপনি পরিচালনা করবেন, অর্থাৎ এই যে অপরাধের বিষয়টা যে আপনি জানেন এটা শেষ পর্যন্ত আপনি কিভাবে আগায় নিয়ে যাবেন, এটাই হচ্ছে আপনার পদ্ধতিগত আইনের বিষয়। আচ্ছা, তাহলে মূল আইনের উদ্দেশ্যটা কি? দেখেন, মূল আইন হচ্ছে অধিকার এবং দায়িত্ব নির্ধারণ করে, পদ্ধতিগত আইন সেই অধিকার এবং আদায়ের প্রতিকার পাওয়ার পদ্ধতিটাকে বর্ণনা করে। শুধুমাত্র মূল আইন আপনার কি করে? ব্যাখ্যা প্রদান করে, কিন্তু পদ্ধতিগত আইন প্রতিকারটাকে কি করে। দেখেন, একটা কথা আছে না, স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নটাকে আপনার বাস্তবায়ন করতে হবে, তাই না? তাহলে বাস্তবায়ন করার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে সেটা হচ্ছে পদ্ধতি। তাহলে আপনি যে স্বপ্নটা দেখতেছেন এবং আপনি মনে মনে চিন্তা করতেছেন স্বপ্নটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, এতটুকু পর্যন্ত সেটা হচ্ছে মূল আইন। যখনই আপনি সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করা শুরু করবেন তখন সেটা হবে পদ্ধতিগত। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, দেখেন, মূল আইন বস্তুগত বা বিষয়বস্তু সম্পর্কিত, আর পদ্ধতিগত আইন হচ্ছে প্রক্রিয়াগত এবং কাঠামোগত। আচ্ছা, মূল আইন হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর সরাসরি প্রভাব ফেলে, আর পদ্ধতিগত ন্যায় বিচার প্রক্রিয়ার উপর প্রভাব ফেলে। যেহেতু এটা পদ্ধতি আলোচনা করে, সো এটা ন্যায় বিচার প্রয়োগ করে। আর উদাহরণগুলো দেওয়া হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, আমরা খ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। মূল আইন পদ্ধতিগত আইন আপনারা অলরেডি বুঝছেন, সো এটা নিয়ে আমি আর বেশি কিছু আলোচনা করলাম না।
তারপরে যদি কারো প্রবলেম থাকে বলতে পারে। মূল্যায়ন পদ্ধতিগত আইন কি বুঝছেন না কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই, এই জন্য আমি আর বেশি কিছু আলোচনা করলাম না। বলেন তো সমস্যা আছে? না ম্যাম, সমস্যা নেই। বিনা স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমি 2 নম্বরে চলে যাচ্ছি। ফৌজদারি কার্যবিধি কি সম্পূর্ণভাবে পদ্ধতিগত আইন? ফৌজদারি কার্যবিধি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 হলো বাংলাদেশের এমন একটি গুরুত্বপূর্ণ আইন যা ফৌজদারি বিচার ব্যবস্থা পরিচালনায় বিশেষ পদ্ধতি নির্ধারণ করে। এই আইন অপরাধ সংগঠনের পর তদন্ত, গ্রেফতার, অভিযোগ গঠন, বিচার, শাস্তি কার্যকর করার যত সব পদ্ধতি আছে সমস্ত পদ্ধতিটিকে এটা নির্ধারণ করে থাকে। কি আশ্চর্য, ক্লাস নিচ্ছি না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা। তাহলে কি বললাম, ফৌজদারি কার্যবিধিটা কি? ফৌজদারি কার্য হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, যেটা বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ আইন। বাংলাদেশের সিভিল মামলা যতটুকু না ভাইরাল, যতটুকু না এটার গুরুত্ব আছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি ক্রিমিনাল মামলা। আপনি যখন একটা সিভিল মামলা দায়ের করছেন সেটার প্রতি আপনার এত মাথা ব্যথা থাকবে না। আপনি কোর্টে যাচ্ছেন, হাজিরা দিচ্ছেন, আসতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, সুন্দর দিব্যি আপনার লাইফ চলতেছে। বছরের পর বছর কেটে যাচ্ছে, না মক্কেলের কোনো মাথা ব্যথা আছে, না আইনজীবীর কোনো মাথা ব্যথা আছে, না বিচারকের কোনো মাথা ব্যথা আছে। ঠিক আছে, কারণ এখানে কোনো ধরনের কোনো গ্রেফতার টেফতার এইসবের কোনো ঝামেলা নাই। ঠিক আছে, কিন্তু যখনই আপনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল মামলা হয়, একটা জিডিও যদি হয়ে যায়, তবুও কিন্তু আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, হয় না? বলেন, হয় না? কেন? কারণ ক্রিমিনাল মামলা গুরুত্বটা অনেক বেশি। এখানে আপনার কি থাকে, গ্রেফতারের একটা বিষয় থাকে, জেল হাজতের বিষয় থাকে, এবং আমরা যতই খারাপ মানুষ হই বা যতই মানুষ হই না কেন, আমাদের কিন্তু হাজতে থাকার ভয়টা সবারই থাকে। তো এই জন্য বলছে ফৌজদারি কার্যবিধি আপনার কি বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ আইন, কারণ এই আইনের মাধ্যমে আপনি ফৌজদারি অপরাধের মানে তদন্ত কার্যক্রম অর্থাৎ পুরো প্রসিডিউর আপনি জানেন। একটা মামলা, ফৌজদারি মামলা আপনি কিভাবে দায়ের করবেন, দায়ের করার পর সেই ক্ষেত্রে তদন্তটা কিভাবে করতে হয়, হ্যাঁ, অভিযোগ গঠন, তারপর হচ্ছে বিচার, শাস্তিটা কিভাবে প্রদান করতে হয়, আদালতের রায়টাতে আপনি সন্তুষ্ট না হলে আপনি কোথায় যাবেন, এভরিথিং এই জায়গায় বর্ণনা হয়ে থাকে। বুঝতে পারছেন? গেল। তাহলে পদ্ধতিগত আইনের অর্থ কি? পদ্ধতিগত আইন আপনার এমন একটা আইন যা কোনো অধিকার প্রতিষ্ঠা করে না, বরং অধিকার প্রতিষ্ঠা করার জন্য বা রক্ষা করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হয় তা নির্ধারণ করে, এবং এটার মূল বিষয়বস্তু হচ্ছে সাবস্টেন্টিভ আইনের পরিপূরক। কেন বলছি সাবস্টেন্টিভ আইনের পরিপূরক? সাবস্টেন্টিভ আইন মানে হচ্ছে মূল আইন, ভাবানোর কিছু নাই। আচ্ছা, কেন বলছি এটা মূল আইনের পরিপূরক? তার কারণ হচ্ছে আপনার সাবস্টেন্টিভ ল বা মূল আইনে যে বিষয়টার ব্যাখ্যা প্রদান করা হয় সেইটাই আপনার একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে এই পদ্ধতিগত আইনটা সহযোগিতা করে থাকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ফৌজদারি কার্যবিধিটা কি আসলেই পদ্ধতিগত আইন নাকি পদ্ধতিগত আইন না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা পদ্ধতিগত আইন। তার কারণ হচ্ছে ফৌজদারি কার্যবিধি পুরোটাতেই আপনার সুস্পষ্টভাবে আপনার কি করা হয়েছে, পদ্ধতির কথা আলোচনা করেছে। যেমন দণ্ডবিধিতে, আচ্ছা একটা জিনিস বলি, দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি দুইটা আপনার একে অপরের পরিপূরক। দণ্ডবিধি পুরাটাই আপনার কি ক্রিমিনাল যে অপরাধগুলো সেই অপরাধকে বর্ণনা করছে। এখন ওই অপরাধের যে বর্ণনাগুলো দণ্ডবিধিতে আপনি পড়ে আসতেছেন, সেটা কিভাবে আপনি দায়ের করবেন, হ্যাঁ, কিভাবে আপনি সামনের দিকে আগাবেন, অর্থাৎ কোন কোর্টে যে আপনি মামলা করবেন, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট আদালতে যাবেন নাকি সরাসরি দায়ের আদালতে যাবেন নাকি সরাসরি হাইকোর্টে যাবেন, সব প্রসিডিংস কিন্তু আমার এখানে বলা হয়েছে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে। এমনকি কিভাবে তদন্ত করতে হয়, কিভাবে জেরা করবেন, হ্যাঁ, কিভাবে আপনি ফাইনাল শুনানি পর্যন্ত আপনি নিয়ে যাবেন, অর্থাৎ যুক্তিতর্ক কিভাবে দায়ের করবেন, আপনি এভরিথিং আপনি এটার মাধ্যমে জানতে পারতেছেন, অর্থাৎ প্রসিডিউর পুরো আপনার জানতে পারতেছেন। এমনকি যখন আপনি মামলার রায়ে সন্তুষ্ট না, সেই ক্ষেত্রে আপনি উচ্চ আদালতে কিভাবে যাবেন, ওই জায়গায় আপনার কোনো কাগজপত্র সাবমিট করতে হচ্ছে কিনা, কোনো বিষয় লিখতে হচ্ছে কিনা, এক্সট্রা করে নতুন করে সবকিছু আপনি জানেন।
তাহলে এইটা হচ্ছে আপনার পদ্ধতিগত আইন, অর্থাৎ ফৌজদারি পদ্ধতিগত আইনের যেহেতু বিষয়, তো ফৌজদারি কার্যবিধিকে আমরা অবশ্যই অবশ্যই পদ্ধতিগত আইন বলবো। বুঝতে পারছেন? হ্যাঁ, Yes. বুঝতে পারছেন? Yes. আচ্ছা আচ্ছা, এই যে এত বললাম, দেখি এই বিষয়গুলোর সাথে আমার মানে স্ক্রিপ্টে যা লেখা আছে এগুলো মিলে কিনা। দেখেন, ফৌজদারি কার্যবিধি প্রকৃতি। ফৌজদারি কার্যবিধি সাধারণভাবে একটি পদ্ধতিগত আইন হিসেবে বিবেচিত হয়, কারণ এটি অপরাধ তদন্ত, বিচার এবং শাস্তি দেওয়ার ব্যাখ্যা প্রদান করে। অর্থাৎ শাস্তি দেওয়া মানে ব্যাখ্যা মানে কি, প্রক্রিয়া যেটা সেটাকে ব্যাখ্যা করে। এটা আদালতের এখতিয়ার, কার্যপ্রণালী, সাক্ষ্য গ্রহণ, তারপরে হচ্ছে আপনার জামিন, হ্যাঁ, প্রভৃতির বিধান নির্ধারণ করে। আচ্ছা, এটি কোনো নতুন অধিকারকে সৃষ্টি করে না, বরং অপরাধের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাকেই আপনার এটা কি করে, নির্ধারণ। অর্থাৎ অপরাধের যে ব্যাখ্যাটা দণ্ডবিধির মাধ্যমে আমি জানতে পারলাম, সেই ব্যাখ্যাটাকেই আপনার প্রসিডিউর আকারে আলোচনা করে। আচ্ছা, এটা অপরাধ সংগঠনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমার এই আইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে কিছু ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমগুলোতে আমরা এটাকে পদ্ধতিগত আইন নাও বলতে পারি। সেটা কি দেখেন, যদিও ফৌজদারি কার্যবিধি মূলত পদ্ধতিগত, তবে কিছু আংশিক ব্যাখ্যা আছে যেই জায়গায় পদ্ধতিগত আইন হিসেবে আমরা এটাকে বলতে পারি না। যেমন 157, অর্থাৎ সরকারি কর্মচারী সংক্রান্ত যে বিষয়গুলো, ঠিক আছে, অর্থাৎ বিচার শুরুর আগে, যেমন সরকারি কর্মচারীকে যদি আপনি গ্রেপ্তার করতে চান, সেই ক্ষেত্রে তার অনুমতি লাগতেছে। সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি আপনি সমন জারি করেন, সেই ক্ষেত্রে আপনার তাকে সরাসরি নাই করে তার মানে কর্মকর্তার কাছে, বার কাউন্সিলের ক্লাস আজকে যারা করছেন তারা শুনছেন অবশ্যই, যে কি বললাম, ওই যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি আপনি সমন জারি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সরাসরি তাকে সমন দেওয়া যাবে না, তার যে কর্মকর্তা, সেই কর্মকর্তা বরাবর আপনাকে সমনটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কি, সরকারের বিরুদ্ধে যদি আপনি কোনো মামলা দায়ের করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আগে আপনাকে অনুমতি নিতে হবে। ঠিক আছে, নোটিশ হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, অর্থাৎ সরকারি কর্মচারী সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এই ক্ষেত্রে আপনার যে অনুমতি, বিচার শুরু করার আগে অনুমতির প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার জামিন সংক্রান্ত যে বিধানগুলা, ঠিক আছে, এই জায়গায়ও আপনার কিছু বিষয় আছে যেগুলো নাকি মূল আইনের ব্যাখ্যাটাকে কিছুটা হইলেও প্রদান করে। পুরোপুরি বলতেছি না, কিছুটা হইলেও মূল আইনের ব্যাখ্যাগুলোকে প্রিভেইল করে। তো এই সমস্ত বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে বলতেই পারি যে আপনার ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন অবশ্যই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটাকে মূল আইনও বলা যেতে পারে। অর্থাৎ পদ্ধতিগত আইন এবং মূল আইনেরও সংমিশ্রণ হিসেবে এটাকে বলা যেতে পারে। আচ্ছা, দেখেন, সার্বিকভাবে বলা যায়, হ্যাঁ, পরিপূরক। আচ্ছা, তাহলে দেখেন, সার্বিকভাবে বলা যায় ফৌজদারি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন, কারণ এটি অপরাধের সংজ্ঞা, শাস্তি নির্ধারণ না করে কেবলমাত্র বিচার কার্যক্রম পরিচালনার পদ্ধতিটাকে নির্ধারণ করতে হবে। কিছু ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য মা